সুন্দরপুর অঞ্চলেই ছিল এক বিশাল জমিদার বাড়ি, আর তার চারিপাশে ছিল এক প্রকাণ্ড বাগান। সেই বাগানেই দাঁড়িয়েছিল এক আশ্চর্য আম গাছ। আম ফলগুলি ছিল সাধারণ আম নয়, সেগুলি ছিল সোনার আম। জমিদারের কাছে এই আমগুলি ছিল অমূল্য রত্ন। তিনি রোজ সকালে নিজে এসে আমগুলি মনোযোগ দিয়ে গুনে দেখতেন, যেন একটিও কম না পড়ে। এমনি করেই দিন কাটছিল। সোনার আমগুলিও ক্রমে পেকে আসতে শুরু করল। একদিন সকালে জমিদার গুনে দেখলেন, আশ্চর্য, সোনার একটি আম চুরি গিয়েছে। জমিদার তখন তার বিশ্বস্ত প্রধান প্রহরীকে ডেকে পাঠালেন এবং প্রহরীর 3 ছেলেকে খবর দিলেন। জমিদার প্রহরীর বড় ছেলেকে ডেকে বললেন, বৎস, আমাদের সোনার আম চুরি গিয়েছে। এটি জমিদারের অমূল্য সম্পদ। আজ রাত্রে তুমি আম গাছের নিচে পাহারা দেবে। একটিও আম যেন চুরি না যায় সেদিকে তুমি খেয়াল রাখবে। মনে রেখো, তোমার দায়িত্বে যেন কোনো ত্রুটি না হয়। আপনার আদেশ শিরোধার্য জমিদার মশাই, আমি সজাগ থাকব। সন্ধে নামল, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। দারোয়ানের বড় ছেলে এসে আম গাছের নিচে পাহারায় বসল। প্রথম প্রহরে সে খুবই সাবধানী ছিল। বাগানের সামান্য পাতার নড়াচড়াতেও সে চমকে উঠছিল। এই সোনা আম গাছে পাহারা দেওয়া সহজ কথা নয়। কি আশ্চর্য! ফল যেন রাতের অন্ধকারেও ঝকমক করে। কিন্তু রাত যখন গভীর হল, প্রায় রাত দুপুর, বড় ছেলেটির চোখে রাজ্যের ঘুম এসে ভর করল। সে হাজার চেষ্টা করেও আর জেগে থাকতে পারল না। চোখে যেন রাজ্যের ঘুম চেপে আছে। এত রাত্রে আর কেই বা আসবে? শুধু একটু চোখ বুঝলেই কি বার হবে? বেচারা দারোয়ানের বড় ছেলে শেষমেশ সেখানেই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে জমিদার এসে দেখলেন একটিও সোনারাম চুরি গিয়েছে। বড় ছেলেটির ঘুমন্ত মুখ দেখে জমিদারের আর বুঝতে বাকি রইল না। ছি, দারোয়ানের বড় ছেলে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারোনি। এ কেমন উদাসীনতা! বড় ছেলেটি লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন জমিদার মশাই প্রহরীর মেজ ছেলেকে বললেন, আজকের রাত্রে তুমি এই আম গাছ পাহারা দেবে। তোমার দাদার মতো ভুল তুমি যেন করো না। নিজের দায়িত্ব নিজে পালন করো। ঠিক আছে জমিদার মশাই, আমি আমার দায়িত্ব পালন করব। আম গাছ পাহারা দেবার জন্য দারোয়ানের মেজ ছেলে সন্ধে হতে না হতেই গিয়ে আম গাছের নিচে বসল আর ভাবতে লাগল, আমি কিছুতেই ঘুমোবো না। কি করে আম চুরি হয় সেটা আমি অবশ্যই দেখব। তারপর শেষ রাত্রে কখন যে তার চোখ দুটি আপনা হতেই বুঝে এসেছে তা সে টেরই পায়নি। পরদিন আবার একটি আম কম। কি হলো দারোয়ানের মেজ ছেলে, তুমিও পারলে না? জমিদার মশাই, আমি সন্ধে থেকেই গাছের নিচে বসেছিলাম। মনে মনে প্রতিজ্ঞাও করেছিলাম কিছুতেই ঘুমোবো না। কিন্তু কি শেষ রাতের দিকে কখন যা আমার চোখ দুটো আপনা হতেই বুঝে এলো। জমিদার মশাই, আমি টেরও পাইনি। ঘুম ভাঙার পর দেখি একটি আম কম। তবে কি আমার আম গাছটিকে আর বাঁচানো যাবে না? জমিদার মশাই, আমি একটা কথা বলবো। বলো দারোয়ানের ছোট ছেলে। জমিদার মশাই, আজ রাত্রে আমি পাহারা দেব। তুমি কি পারবে? তোমার 2 দাদাও পারল না। তারা এত শক্ত সমর্থ হয়েও তারা ঘুমিয়ে পড়ল। আর তুমি পারবে? তোমার পক্ষে তা কি করে সম্ভব? আমি পারবো জমিদার মশাই। আমার কেন জানি না মনে হচ্ছে যে আমি জেগে থাকতে পারবো। না ছোট, তোমার কষ্ট হবে। এ অসম্ভব। তোমার পায়ে পড়ি জমিদার মশাই, একটিবারের মতো আমাকে দিয়ে দেখো না। যদি না পারি, আমি আর কোনোদিনও তোমার কাছে কোনো আবদার করব না জমিদার মশাই। আচ্ছা ঠিক আছে, তবে যাও, তুমি খুব সাবধানে থেকো। ধন্যবাদ জমিদার মশাই, আমি তোমাকে হতাশ করব না। কাজেই জমিদার মশাই রাজি হলেন। সন্ধেবেলায় দারোয়ানের ছোট ছেলে আম গাছের তলায় পাহারা দিতে বসল। ক্রমেই রাত গভীর হতে লাগল। দারোয়ানের ছোট ছেলে আম গাছের তলায় পাহারা দিচ্ছে। রাত 2টা বেজে গিয়েছে, তবু তার একটুও ঘুম
আসেনি। তার সমস্ত মনোযোগ চারপাশের শব্দে। কোথায় কি নড়ল, কোন দিকে কিসের একটু শব্দ হলো, সব খবর সে নিচ্ছে। অনেক রাত হলো, কিন্তু কিছুই তো দেখছি না। এ কি, আকাশের ওপর দিয়ে কিছু একটা যেন উড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু কিছুই তো দেখা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে একটা তোতা পাখি এসে গাছে বসল আর গাছ থেকে একটি আম ছিঁড়ে নিয়ে চলে যেতে লাগলো। ছোট ছেলেটি দ্রুত তীর ছড়ে। থামো, থামো তোতা পাখি। তীরটি অন্ধকারে আর তাড়াতাড়িতে পাখির গায়ে ঠিকমতো লাগলো না, শুধু পাখির একটি চকচকে সোনালি পালক খসে পড়ল। পরদিন সকাল হতেই দারোয়ানের ছোট ছেলে সেই পালকখানি নিয়ে জমিদারের হাতে দিলেন। জমিদার মশাই, কাল রাত্রে আম গাছের তলায় একটা ঘটনা ঘটল। একটা তোতা পাখি এসে আম ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছিল। আমি তীর ছুড়লাম, কিন্তু অন্ধকারে ঠিকমতো লাগেনি, শুধুমাত্র একটি পালক খসে পড়েছে। এই সেই পালক জমিদার মশাই। এ কি এমন আশ্চর্য পালক! এর ঔজ্জ্বল্য আর রং, তোমরা কেউ কি কোনোদিন এরকম পালক দেখেছ? না জমিদার মশাই, এরকম পালক এর আগে আমরা কখনো দেখিনি। এমন একটা পালকের দাম লাখ টাকারও কিছু কম হতে পারে না। হ্যাঁ, একটা পালকের দাম লাখ টাকা। যদি একটা পালকের দাম লাখ টাকা হয়, তবে না জানি পুরো পাখিটার দাম কত। ওই পাখি আমার চাই চাই, যেমন করেই হোক ওই পাখি আমাকে পেতেই হবে। জমিদার মশাই, ওই পাখি আমি তোমাকে এনে দিতে পারবো। এই আমার কাছে সামান্য ব্যাপার। হ্যাঁ, তুমি পারবে, তুমি পারবে। তুমি আমার বিশ্বস্ত প্রহরীর ছেলে। যাও, তাড়াতাড়ি রওনা দাও। দারোয়ানের বড় ছেলে তখনই তীর ধনুক নিয়ে ঘোড়ায় রওনা হলেন। খানিক দূর যাওয়ার পর তিনি বনের ধারে একটি শিয়ালকে দেখতে পেলেন। দূরে একটা শেয়াল দেখছি, ভালোই শিকার হবে। আজ পাখি ধরার আগে এই শেয়ালটিকে মেরে হাতটাকে সেট করে নিই আগে। আমাকে মেরো না যুবক, আমি তোমাকে সেই সোনার পাখির খোঁজ বলে দিতে পারি। সোনার পাখির খোঁজ? বেশ, তবে কি ভালো জানাও দেখি। শোনো, তুমি এই পথ দিয়ে যাও। পথের ধারে দুটো সরাইখানা আছে, একটা বেশ বড় আর জমকালো, আর একটা ভাঙাচোরা। তুমি সেই ভাঙাচোরা সরাইখানাতে রাত কাটাবে। সাবধান, জমকালোতে যেন ঢুকো না। একটা সামান্য শেয়াল আমাকে পথ দেখাবে? আমি তোর কথা কেন শুনবো? বড় ছেলেটি আবার তাকে তীর মারতে যাচ্ছেন দেখে শেয়াল সেখান থেকে ছুটে পালালো। যাই হোক, শেয়াল যে পথের কথা বলেছিল সেই পথ ধরেই দারোয়ানের ছেলেটি যেতে লাগলো। আর ঠিক সন্ধে গিয়ে দুই সরাইয়ের কাছে উপস্থিত হলো। তার একটি খুবই বড় আর জমকালো, তাতে আলো ঝলমল করছে, আর গান বাজনা খাওয়া দাওয়ার ভারী ধুম পড়ে গেছে। এই বুঝি সেই দুই সরাইয়ের কথা শেয়ালটা বলেছিল। বাহ, এ তো দেখছি জমিদার বাড়ির চেয়েও খুব জমকালো। নাচ গান খাওয়া দাওয়া ধুম পড়ে গেছে একেবারে। সে একবার ভাঙা অন্ধকার সরাইটির দিকে তাকালো, তারপর মুখ ফিরিয়ে নিল। এ পথেই ভালো। সোনার পাখি তো খুঁজবো, তবে তার আগে একটু আমোদ না করলে কি আর চলে? আসুন আসুন যুবক, আসুন। আপনার জন্যই তো এত কিছু আয়োজন। এত আদর যত্ন তো ভুলবার নয়। সে মুহূর্তেই সোনার পাচি আর বাড়িঘরের কথা ভুলে গেল আর আমোদে মেতে উঠল। এইভাবে দেখতে দেখতে অনেক দিন পার হয়ে যাওয়াতে দারোয়ানের বড় ছেলে আসছে না দেখে তখন জমিদার মশাই প্রহরীর মেজ ছেলেকে ডেকে পাঠালো। দারোয়ানের মেঝো ছেলে? অনেক দিনই তো হলো। তোমার দাদা সেই যা গিয়েছে সোনার পাখির খোঁজে, আর তার কোনো খবর নেই। এখন আমি চাই তুমি সোনার পাখির খোঁজে যাও, আর তোমার দাদারও খোঁজ খবর করো। ঠিক আছে জমিদার মশাই, আপনার কথা চিরধার্য। দারোয়ানের মেজ ছেলে তখন ঘোড়ায় চড়ে রওনা দিল। মেজ ছেলেটির সঙ্গে সেই শিয়ালের দেখা হলো।
তোমার দাদা কিছুদিন আগে এই পথেই সোনার পাখি খুঁজতে গিয়েছিল। আমি তাকে ঠিকানা বলে দিয়েছিলাম। তুমি সোনার পাখির ঠিকানা জানো? তাহলে আমাকে বলো, আমি অবশ্যই সোনার পাখি আনতে পারবো। তাহলে শোনো, এই পথ ধরে কিছু দূর গিয়ে দেখতে পাবে দুটি সরাইখানা আছে। একটিতে খুব গান বাজনা, আমোদ প্রমোদ চলছে, আর আরেকটি ভাঙা চোরা। সেই ভাঙা চোরা সরাইখানাটিতে তুমি থাকবে। শেয়ালের কথা তার পছন্দ হলো না। সে ঘোড়া চালিয়ে দুই সরাইখানার কাছে এসে উপস্থিত হলো। দাদা যে পথে এসেছিল আমিও তো সেই পথেই, কিন্তু আহা, দাদা নিশ্চয়ই এই আনন্দানে আছেন। আরে ভাই, তুই এসেছিস? আয় আয় আয়, আমার কি ভাগ্য! আয় ভেতরে আয়, ভেতরে আয়। সোনার পাখি, আরে সোনার পাখি সে তো পরেও খোঁজা যাবে কোনে। দাদা, তুমি এখানে, আর জমিদার মশাই এদিকে তোমার জন্য। আরে ওসব কথা রাখ, এইখানে দেখ কত আরাম। একবার ভেতরে গেলে আর বাইরে বেরোতে ইচ্ছা হয় না। আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হাহ, যাগ্গে, দাদাকে একলা ফেলে যায় কি করে? আনন্দ যখন আছে, সোনার পাখি না হয় আমরা পরেই খুঁজব। দারোয়ানের মেজ ছেলেও সোনার পাখি, বাড়ি ঘর সব ভুলে গিয়ে সেই সরাইয়ের আমোদে ডুবে গেল। জমিদার মশাই, বড় দুই দাদা দীর্ঘকাল হলো আর ফেরত এলো না। আমার ধৈর্য মানছে না জমিদার মশাই, আমাকে একবার যেতে দিন। চুপ করো, আর একটিও কথা নয়। কেন জমিদার মশাই? কেন? তোমার দাদারাই পারল না। তারা কত শক্তিশালী আর বলবান। তারা পথ হারালো, আর তুই তো তাদের চেয়ে অনেক ছোট আর অনভিজ্ঞ। তারাই পারল না, আর তুই কি করে পারবি? শেষটায় তুইও রয়ে যাবি নাকি? না, আমি তোকে কিছুতেই যেতে দেব না। জমিদার মশাই, আমাকে একটা সুযোগ দিন। আমার মন বলছে আমি পারবো। দাদারা হয়তো কোনো ভুল অবশ্যই করেছিল, কিন্তু সেই ভুল আমি করব না। আমি সেই ভুল শুধরে নেব। আমি প্রতিজ্ঞা করছি জমিদার মশাই, হয় সোনার পাখি আনবো, নয়তো দাদাদের খুঁজে বের করব। আমার উপরে বিশ্বাস রাখো জমিদার মশাই। হায় রে পোড়া কপাল, তোর কাকুতি মিনতি আমি আর সহ্য করতে পারলাম না। ঠিক আছে, যা, কিন্তু সাবধান। জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। ঈশ্বরের উপরে ভরসা রাখিস। ধন্যবাদ জমিদার মশাই, আমি শীঘ্রই ফেরত আসব। তারপরে দারোয়ানের ছোট ছেলে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল। অহে যুবক, সোনার পাখি আনতে যাচ্ছ বুঝি? তুমি কে ভাই? হ্যাঁ, আমি তো সেই উদ্দেশ্যেই চলেছি। তুমি কিভাবে জানলে? আমি এই বনের শেয়াল, এখানকার সবকিছুই আমার জানা। তোমার বেশভূষা আর তোমার জমিদার মশাইয়ের জমিদারির দুর্ভাবনা সবই আমি জানি। শোনো, আমার কথা শুনলে তোমার উপকারী হবে। উপকার কেন শুনবো না ভাই? তোমার কথা যদি ভালো হয় তাহলে তো আমি অবশ্যই শুনবো। সত্যি বলছি, আজ থেকে তুমি আমার বন্ধু। বাহ, তুমি বিচক্ষণ। তোমার দুই দাদা এমন বিনয়ী ছিল যা, তারা আমার কোনো কথাই নেয়নি। দাদারা যে ভুল করেছে আমি সেই ভুল কখনো করব না। কি বলতে চাও তুমি বলো বন্ধু। তুমি ঠিক পথেই যাচ্ছ, কিন্তু সাবধান। তোমার পথে কিছু দূরে গেলে দুটো সরাইখানা দেখতে পাওয়া যাবে। দুটো সরাই? হ্যাঁ, একটি সরাই হবে খুব জমকালো আর জাঁকজমক ঝলমল করছে, আর পানভোজেরও ব্যবস্থা আছে। আর অন্যটি তার পাশে ছোট্ট শান্ত সাদামাটা। তারপর এটাই তোমার পরীক্ষা। তোমার দাদারাই ওই ভুল করেছিল, তুমি কখনো সেই ভুল করো না। জমকালো সরাইটিতে কখনোই যাবে না, সেখানে গেলেই তোমার সর্বনাশ। তুমি শুধু সেই ছোট সাদামাটা সরাইটাতেই যাবে, আর সেখানেই রাত কাটাবে। তোমার কথা আমার মনে থাকবে বন্ধু। আমি তোমার পরামর্শ মতোই চলব। পথে যদি আবার দেখা হয় তাহলে ভালো লাগবে। এখন চলি বন্ধু। সাবধানে থেকো, ভাগ্য তোমার সহায় হোক। দারোয়ানের ছোট ছেলে শেয়ালের কথা ভুলল না। সে সেই দুই সরাই দেখতেই শটান গিয়ে ছোট তাতে ঢুকে পড়ল, আর সেখানে বেশ আরামেই রাত কাটালো।
ভোরবেলা উঠে দেখে দরজায় শিয়াল দাঁড়িয়ে। তুমি যখন আমাকে বন্ধু বলে ডেকেছ, তখন প্রাণ দিয়ে হলেও আমি তোমার সাহায্য করব। আমার সঙ্গে চলো, আমি তোমাকে একটা জমিদার বাড়ির সামনে নিয়ে যাব। যে বাড়ি দরজার সামনে দেখবে অনেক সিপাহী শাস্ত্রী, তারা সকলেই ঘুমোচ্ছে। তুমি কোনো ভয় পেও না, সোজা তাদের ভিতর দিয়ে একেবারে বাড়ির ভিতরে চলে যাবে। যেতে যেতে সকলের শেষের ঘরে গিয়ে দেখবে একটা তারের খাঁচায় সোনার পাখিটি আছে, আর তার পাশে একটি সোনার খাঁচা ঝোলানো আছে। খবরদার বন্ধু, সোনার পাখিটিকে যেন ওই সোনার খাঁচায় ঢুকিও না, তারের খাঁচা করেই নিয়ে আসবে, তা না হলে অনেক বড় বিপদ হবে। এখন আমার সঙ্গে চলো। তারপরে দারোয়ানের ছোট ছেলে ঘোড়ায় চড়ে চলতে লাগলো, আর শিয়াল সামনে সামনে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে সে একেবারে জমিদার বাড়ির সামনে এসে হাজির হলো। এবারে তুমি ঘরের ভেতরে যাও বন্ধু, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি, আর আমি যেরকম বলেছিলাম ঠিক সেই রকমই করবে। ছোট ছেলেটি সতর্কভাবে সিপাহীদের মাঝখান দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো এবং সব ঘর পেরিয়ে শেষের ঘরে এসে পৌঁছলো। এই তো, এই সেই ঘর। ওই তো সোনার পাখিটা দেখা যাচ্ছে। ছি, এই তারের খাঁচাটি কি নোংরা! এমন সুন্দর পাখিটাকে কিনা এই জং ধরা খাঁচায় রেখেছে। এটা তো খুবই অসম্মানজনক। না, আমি ওটা করতে পারি না। আমি ওকে এই নোংরা খাঁচায় নিয়ে যাব না। এই খাঁচার বদল করে সোনার খাঁচায় ভরে নিয়ে যাব। এই ভেবে ছোট ছেলেটি যেই পাখিটাকে ধরে সোনার খাঁচায় ভরতে গেল, পাখিটি বিকট চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে ঘুমন্ত সিপাই ছুটে এলো। কে রে তুই? এই বাড়ির ভেতরে কেন? এই যে চোর এসেছে, ধরো একে ধরো। হায় হায় হায়, আমি এ কি করলাম? আমার সামান্য লোভের জন্যে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি শুধুমাত্র পাখিটা আনতে এসেছিলাম। চল, আর একটাও কথা নয়। সিপাহীগুলো দারোয়ানের ছোট ছেলেকে ধরে জমিদারের কাছে নিয়ে গেল। তোমার এই দুঃসাহসের জন্যে তোমাকে কেটে ফেলাই উচিত ছিল, কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দেব। এই পাখিটাও তুমি পাবে, তবে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ জমিদার মশাই, বলুন আমাকে কি করতে হবে? কাজটি খুবই সোজা। সেই যে ঘোড়া যে বাতাসের আগে ছোটে, সেই ঘোড়াটিকে আমাকে এনে দিতে হবে। বাতাসের আগে ছোটা ঘোড়া? আমি তো তার নাম কখনো শুনিনি জমিদার মশাই। সে আমি জানতে চাই না। তুমি যদি আমার কথা রাখতে পারো তবেই তোমার মুক্তি। যাও, এবার তুমি এখান থেকে যেতে পারো। ছোট ছেলেটি হতাশ মনে বাইরে বেরিয়ে এলো। তখন দারোয়ানের ছোট ছেলে সমস্ত ঘটনা শেয়ালকে খুলে বলল। দেখো, আমার কথা না শুনে কি কাণ্ডটাই না করলে। এখন ফল ভোগ করো। আর বলো না বন্ধু, এখন জমিদার ওই ঘোড়া চেয়েছেন। আমি কোথায় পাবো সেই ঘোড়া? তার নামও আমি জানি না, তার নামও আমি কোনোদিন শুনিনি। সে যাই হোক বন্ধু, এখন তো ঘোড়া আনতেই হচ্ছে। মন খারাপ করে আর লাভ নেই, আমি তোমাকে পথ দেখাবো। সত্যি সত্যি তুমি আমাকে পথ দেখাবে? আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব বন্ধু। তোমাকে এবারে আমি আরও একটা জমিদার বাড়ির সামনে নিয়ে যাব। তাদের আস্থা বলে সেই ঘোড়াটি আছে। বল কি? তারপরে সেখানে গিয়ে দেখবে আস্তাবলের সামনে শহরসীরা সব নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। তুমি চুপি চুপি ঘরের ভেতরে চলে যাবে আর ঘোড়াটাকে নিয়ে পালিয়ে আসবে। কিন্তু একটি কথা খুব ভালো করে মনে রাখবে। কি কথা বন্ধু? খুব জরুরি কথা। আস্তাবলের দেওয়ালে যে ছেঁড়া পুরনো সাজটি টাঙানো আছে, সেই সাজটি পরিয়েই ঘোড়াটিকে আনবে। ভুল করেও তার পাশে থাকা ভালো নতুন সাজটি পরাবে না, তাহলে কিন্তু মুশকিল হবে, সবার ঘুম ভেঙে যাবে। ঠিক আছে বন্ধু, তোমার নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু কেন ওই ছেঁড়া সাজটা? তাতে কি কোনো জাদু আছে? সময় হলে তুমি সব জানতে পারবে। এখন আর দেরি নয়, চলো তাড়াতাড়ি জমিদার বাড়ির দিকে চলো। তারপরে তারা সেই ঘোড়া আস্তাবলের কাছে এসে উপস্থিত হলো।
বন্ধু, এসে গেছি। এই সেই ঘোড়া রাস্তা বল। এবার আস্তে আস্তে সেই ছেঁড়া সাজখানি পরিয়ে ঘোড়াটিকে নিয়ে চলে এসো। আর কোনো রকম কোনো বিপদ যেন করো না। ছি, এত সুন্দর ঘোড়ার গায়ে কিনা এই ছেঁড়া পুরাতন সাজ! অসম্ভব। সামান্য প্রহরী পুত্রের নজর সবসময় বড়ই হয়। আমি এই ভালো সাজটা পরেই ঘোড়াটিকে নিয়ে যাব। ধরো, ধরো একে, ধরো চোর। জমিদারের ঘরে সোনা সাপ চুরি করতে এসেছে। ধরো, ধরো একে, ধরো। এই চোর জমিদারের ঘোড়া চুরি করতে এসেছে। নাও, একে তাড়াতাড়ি টেনে নিয়ে জমিদারের কাছে নিয়ে চলো। তোমার এত বড় স্পর্ধা আমার আস্থা বলে চুরি? এখনই তোমাকে আমি কেটে ফেলব। আমাকে ক্ষমা করুন জমিদার মশাই, আমাকে ক্ষমা করুন। আমি শুধু একটি ঘোড়া নিতে এসেছিলাম। আচ্ছা, তোমার ঘোড়া চাই? ঠিক আছে, তাহলে তোমাকে ওই ঘোড়াটি আমি দিতে পারি, কিন্তু একটি শর্তে। কি শর্ত জমিদার মশাই? ভরতপুরের জমিদারের একটি মেয়ে আছে, সোনার মতো সুন্দর। যদি তুমি ওই মেয়েটিকে আমার কাছে এনে দিতে পারো, তাহলেই তোমার প্রাণ বাঁচবে, আর ওই ঘোড়াটা তুমি বকশিস হিসাবে পাবে। আর যদি না পারো, তাহলে তোমার প্রাণ চলে যাবে। আমি প্রস্তুত আছি জমিদার মশাই।